ধন্যবাদ হালিম আবদুল্লাহ ভাই, জোড়াসাল লীগের স্বত্বাধিকারী, যিনি এই অনুষ্ঠানের আয়োজক এবং এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য, হৃদয়গ্রাহী করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। ওনাকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। সেই সাথে এখানে যারা গুণীজন উপস্থিত আছেন, আমাদের কমরেড আব্দুর রাজ্জাক ভাই, জসিমউদ্দিন ভাই, গাজী মোহাম্মদ ইউনুস, ইয়াসিন আসরাফ, আমাদের মুক্তিযোদ্ধা ফরিদ ভাই, তানভীর তুহিন। আসলে একটা স্বীকার করি, আমার স্মৃতিশক্তি এই ব্যাপারটাতে কেন জানি একটু খুবই কম, দুর্বল। নামগুলো আমি কিছু মানে একটু পরপরে ভুলে যাই, অনেক কিছুই ভুলে যাই। এই জন্য আমি ক্ষমাপ্রার্থী। এই গুণীজনের মাঝে আমাকে দু চার কথা বলার জন্য বলছে। উপমহাদেশের বিখ্যাত সাহিত্যিক, লেখক সাদাত হাসান মান্টুকে নিয়ে। তার আগে এখানে যারা শুনছেন, যারা উপস্থিত, এই গুণীজনকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদ পরবর্তী শুভেচ্ছা। তাছাড়া যারা অনলাইনে দেখছেন, তাদেরকেও অনেক শুভেচ্ছা, ভালোবাসা। লেখক আমার গাজী ইউনুস ভাই বললেন যে একটা ব্যতিক্রমধর্মী লেখক। আসলে আমরা একটু কথা বলি ব্যতিক্রমধর্মী। আমি আমার সাধারণ মানটাকে একটু পরে আনি, আমার নিজের একটা কথা বলি। আমি যখন ক্লাস 5-6-এ পড়ি, তখনই আমি একটা বই কিনি। বইটার নাম, আমি আমার ওই যে কুমিল্লা শহরের স্মৃতিকথা আমি আমার মোবাইলে মানে ফেসবুকে আমি অনেক সময় আমি এটা প্রচার করি, ওইখানেও আছে। 1 টাকা দিয়ে আমি মেজদি দিয়ে একটা বই কিনি। তারপরে আমি এটা পড়ার পর আমি এই প্রথম জীবনে মেজদি পড়ার পর আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি, এবং আমি চিন্তা করি যে আমি লেখক হব। আমি মেজদি, শরৎচন্দ্র মেজদি লিখেছেন, আমি এরকম একটা মেজদি না লিখে ছোটো দিদি হলে লিখব। তো লেখক বিশেষ করে লেখকটা কি, ওই কথা আমি বলছি। তো আমি আমার এক তখনকার গৃহশিক্ষক বা কাছের সিদ্দিকুর রহমান, ওনাকে বললাম যে, উনি আমাকে অঙ্ক করাবার সময় বললাম যে আমি শরৎচন্দ্রের এই বইটা পড়লাম, আমি এ ধরনের লিখতে চাই এবং আমি লেখক হতে চাই। তখন উনি বললো যে লেখক হওয়া আসলে খুবই মারাত্মক কাজ, এবং লেখক না হওয়াই ভালো। লেখকের জীবন খুবই দুর্বিষহ, 99 জন লেখকের জীবনটাই দুর্বিষহ। গাজী ইউনুস ভাই একটু বললেন, বা যে মারা যাওয়ার সময় ওনার আক্ষেপ যে ওনার মেয়েদেরকে কি হবে। ঠিক এই জিনিসটা আমরা যখন, এই কথাটা কেন বললাম, যখন আমার সিদ্দিক কাকা বললো যে লেখক হওয়ার দরকার নাই, পড়ালেখা করে আগে চাকরি বাকরি করো, বড় কিছু হও, লেখক হওয়ার বিড়ম্বনা কি, কষ্ট কি। তো উনি আমাকে একটা কথা বললো যে শরৎচন্দ্র যখন লেখক, 2-1টা বই শ্রীকান্ত বের হলো, তখন ভারতবর্ষের সম্পাদক ছিল। উনি পরবর্তী পর্বগুলোর জন্য পাগল হয়ে গেলেন যে পরবর্তী পর্ব না হলে তো পাবলিক যারা পাঠক, তারা ওনাকে প্রেশার ক্রিয়েট করতেছে। উনি সাথে সাথে শরৎচন্দ্রের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর শরৎচন্দ্রকে বললো যে লেখা দাও, আমি আর থাকতে পারতেছি না, পাবলিকে এই ঘটনা। তো শরৎচন্দ্র বললো যে দিমো, একটু অসুবিধা নেই, থাকেন। তো রাতকে রইল। উনি দেখলো যে শরৎচন্দ্র একটা লোক শোয়ার পরে দেখলো পাশের নদী, উনি দেখলো যে একটা লোক পায়চারি করতেছে, না ঘরের ভিতর জানালা খোলা, পায়চারি করতেছে, এবং সারা রাত উনি পায়চারি করলো। উনি আর সকালে কিছু বলে নাই, ভারতবর্ষ সম্পাদক কিছুই বলে নাই।
বলল যে যে লেখক হওয়া যে কত মারাত্মক ব্যাপার। সারা রাত উনি ঘুম যায় নাই, সারাটা রাত পায়চারি করলো লেখার জন্য, লেখা। এবং বললো যে কেন শরৎচন্দ্রের মাঝে মাঝে অসুখ হয়, কেন কদিন পর পরে ডাক্তারের কাছে যেতে হয়, আজকে সে বুঝতে পারলো। এবং এই জিনিসটা শুধু শরৎচন্দ্রের যে স্ত্রী বা কন্যা তাদেরকেও স্নেহ করার সময় পর্যন্ত উনি পান নাই, কারণ উনি সবসময় চিন্তা থাকতো যে এরপরে কী লিখব, যে স্নেহ ভালোবাসা, যে এটা লেখকের জন্য মারাত্মক ব্যাপার। আমি ওই গাজী মাহমুদ ইউনুস ভাইয়ের কথা প্রসঙ্গে কথাটা বললাম। পৃথিবীর ৯৯ জন, আমরা ওদিন আলাপ করলাম, অনেক লেখকের এই যন্ত্রণাময় জীবন, দুঃখময় জীবন। তাদের মধ্যে একজন হলো এই সাদাত হাসান মান্টু। 1912 সনে উনি পাঞ্জাবের লুধিয়ানা জন্মগ্রহণ করেন, পাপি গাউরি নামে এক জায়গাতে। ওনার বাবা ব্যারিস্টার ছিলেন। স্বভাবত বংশগতভাবে উনি একটু কাশ্মীরি, তো গর্ব ছিল, কিন্তু পড়ালেখার প্রতি আসলে তেমন একটা তার কোনো অনুরাগ ছিল না, পড়ালেখার তেমন একটা ভালো ছিলেন না, আগ্রহী ছিলেন না। এটা একটা একই উদাহরণ আমরা দিতে পারি বাংলাদেশের এবং বিভিন্ন দেশের প্রত্যেকটা লেখককে যদি আমরা অনুসন্ধান করি, দেখা যায় যে আসলে কোনো লেখকেই, মূলত ৯৯ জন লেখকই পড়ালেখার প্রতি কোনো আগ্রহ ছিল না। সাদাত মান্টু তাদের মধ্যে একজন। উনি এর কার্যক্রমে পরীক্ষায় ফেল করা বিভিন্ন কারণে ওনার বাবা খুবই অসন্তুষ্ট ছিল। গুল মোহাম্মদ না কি জানি ওনার বাবা না, খুবই অসন্তুষ্ট। পরে উনি খুবই আবার খুবই একটু দুষ্ট প্রকৃতির বা চঞ্চল প্রকৃতির। উনি প্রচার করলেন যে তাজমহল ইংরেজরা বিক্রি করতেছে, কিনে ফেলবে, এবং লোহার লক্কর যন্ত্রপাতি নিয়ে আসছে তাজমহলকে নিয়ে যাওয়ার জন্য। এই প্রচার করলো বিভিন্ন রকমভাবে। এবার দেখেন তার বুদ্ধি, যে এই যে কৈশোরকালে তার যে গল্প লেখা তো এমনি হয় না, আসলে বিভিন্ন রকম সামাজিক প্রেক্ষাপট দেখতে হয়, মানুষকে চিনতে হয়, মানুষের মনকে হৃদয়ঙ্গম করতে হয়, বিভিন্ন রকম উদ্ভাবন জিনিস করতে হয়, প্লট তৈরি করতে হয়, কৌশল তৈরি করতে হয়। এই ছোটোখাটো আমি দেখলাম। তো ওনার বন্ধু ছিল জাফর বা কি জানি নাম, পড়ালেখা না করে চলে গেল আবু সাইদ আলীগড় না কোথায়, ওইখানেও তেমন একটা সুবিধা করতে পারলো না, পড়ালেখার বাদ। পরে আবু সাইদ ওনার নাম হলো কমান্ডো, নিজের নাম দিল কি কমান্ডো মান্টো। চিন্তা করেন, কমান্ডো। পরে আলী বিগ কি নাম জানি, পুরোটা বললাম না, আলী বিগ পর্যন্ত আমি জানলাম। এই লোকে ওনার সাথে দেখা এবং বলল যে একটা কাজ করো। উনি কিছু লেখা আরম্ভ করলো, লেখালেখি। বলে যদি লিখতে চাও তাহলে রুশ সাহিত্য, ফরাসি সাহিত্য বইগুলো পড়ো, সাহিত্যর এই ভাষাগুলো জানো। উনি ওইগুলো জানলেন। এই বিস্তারিত হালিম ভাই, এটা আসলে আমার মতো একজন নগণ্য মানুষ বলাটা খুবই কষ্টকর। এগুলো হালিম ভাই বললে আমরা আসলে শুনতে পারবো আর কি, বিস্তারিত। তো উনি বই অনুবাদ করলেন, বই। তারপরে উনি একটা মেয়ে চলে গেলেন কাশ্মীরে। আবার বইটা আমার কাছে আছে, মিষ্টির ছুরিটা কি জানি, খুবই সুন্দর বই, আক্তার নবীর অনুবাদ, খুবই সুন্দর, একটু মিষ্টি। এটা বইটা উনি চলে গেলেন কাশ্মীরের উপত্যকায়। এক মেয়ে কিশোরী দেখলো, কিশোরীকে হাওয়ায় ভাসতে দেখলো, খেলতে দেখলো, উদ্দাম চলাফেরা দেখলো উপত্যকায়।
ওনাকে ওনার ভালো লাগলো। ধরেন প্রথম প্রেম, এই মেয়েটার নাম ছিল বৃত্ত। প্রেম তো আর প্রথম প্রেম টিকে নাই, বা এগুলো তো হয় না সাধারণ। পরবর্তী পর্যায়ে উনি চলে আসলেন বোম্বাই, দিল্লি, আরে বোম্বাই, এটা কি বলে এখন তো, মুম্বাই না বোম্বাই, মুম্বাই না কি জানি, তো বোম্বাই, বোম্বাই, হ্যাঁ। এইখানে সিনেমার, হিন্দি সিনেমার স্ক্রিপ্ট লেখাতে নিয়োজিত করলেন। অশোক কুমারের সাথে পরিচয় হলো, আরও ওনাকে নিয়ে গেল কি ঠিক মনে নাই ওদের সাথে, এবং উনি সিনেমাতে অভিনয় করলেন অশোক কুমারের সাথে। স্ক্রিপ্ট লিখলেন, কাহিনী লিখলেন, সিনেমাতে অভিনয় করলেন, এবং তারপরেও তার সেই পর্যাপ্ত পয়সা বা তার চলার মতো টাকা তার নাই। এরপরে উনি বিয়ে করলেন। বিয়েতে ওই সম্পাদক একটা পত্রিকার, উনি ওকে সাহায্য করলেন, 500 টাকা দিলেন, ওই মহিলাকে বিয়ে করলেন। এই পর্যন্ত আমরা মোটামুটি তার জীবনটাকে দেখলাম। এর পরবর্তী জীবনটা খুবই মারাত্মক, এবং এটা আমাদের জন্য দুঃখজনক, প্রত্যেকটা লেখকের জন্য দুঃখজনক, এবং একটা দেশের জন্য, জাতির জন্য দুঃখজনক। 47-47 দেশভাগ, খুবই মারাত্মক ব্যাপার। এই ঘটনাগুলো 1971 থেকে 31 থেকে 40 পর্যন্ত ঘটেছিল, যে বিয়ে 45-এ, কিন্তু 47-এ যখন দেশভাগ হয়ে গেল, কাছের লোকেরা যাদের সাথে সিনেমায় ফিল্মিস্তান, যেই সিনেমার ফিল্মিস্তান কোম্পানির সাথে যে এত চলাফেরা, অশোক কুমারের সাথে চলাফেরা, তারা তাকে আর চিনতেই পারল না, তারা তাকে আর চিনল না। সে এখান থেকে চলে গেল পাকিস্তান, মুলতান মনে হয় নাকি, আলিম আব্দুল ভাই, মুলতান লাহোরে চলে গেছে না? আচ্ছা, লাহোরে গেল। ওইখানেও উনি ঠিকমতো নতুন পরিবেশে নতুন অ্যাডজাস্ট হতে পারে নাই। ওনার সময়ে ওনার সাথে ওই যে চুগতাই, তারপরে চুগতাই, কিষানচন্দ্র এবং আরেকজন আব্বাস, এদের একটা খুবই অন্যরকম ব্যাপার ছিল তাদের সাথে, খুবই সুন্দর ব্যবহার। মুন্সি প্রেমচাঁদ, উনি ওই সময় এই দেশভাগের উপর আগের লেখাগুলো যাই লিখলেন, যে কালা কাপড় না কি জানি, তলোয়ার, এগুলা যেমন হয়েছে, কিন্তু উনি ঠান্ডাগ্রস্ত, এটা টোবা ট্যাক্সিং পরে, এগুলো লেখার সাথে সাথে একটা সারা ভাব, মানে আলোড়ন সৃষ্টি হয়ে গেল পাকিস্তান সরকার এবং পাকিস্তানের যারা সাহিত্যিক, তারা এটা মেনে নিতে পারে নাই। তাকে বিভিন্নভাবে অপদস্থ, এবং শেষ পর্যন্ত আদালতের তাকে দ্বারস্থ হইতে হইলে, তাকে আসামি বানালো। এত কিছু করার পরেও উনি অটল ছিল এবং লড়াই করেছেন, এবং টাকা পয়সা যখন ছিল না, তার পক্ষে 3 জন সাধারণ আইনজীবী, মানে নতুন আইনজীবীরা তার পক্ষে ছিল, লড়াই করেছিলেন। এই দেশভাগ তার জীবনটাকে উলটপালট করে দিয়েছে, এবং তার লেখনীতে দেশভাগটাই প্রথম আসছে। এই যে দাঙ্গা, এই যে রক্ত, এই যে ক্ষরণ, এই যে শরণার্থী, এই দেশ থেকে ওই দেশে চলে যাওয়া, পথে পথে যে দুঃখ কষ্ট, আপনি গল্পটা বলা মনে হয় অনুচিত, আমার সবচেয়ে মানে জীবনের, আমি যত গল্প পড়ছি, আমার জীবনের সবচেয়ে ভালো গল্প যেটা, যে একটা মহিলা দেশভাগের মানে ব্যবসা চলছে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে, ধরেন শরণার্থী ভাগাভাগির সময়, হতে মেয়েকে রাতে দর্শন করলো, মানে একজনের পর একজন। পরে ডাক্তারের কাছে যখন নিয়ে গেল, তখন বললো যে তুমি কাপড়টা একটু, ডাক্তার তো কাপড়টা উঠাও, হ্যাঁ, খুল দাও। মেয়ে বলছে, মানে ওই যে সারা রাত্রে যেই ঘটনাটা, যে পাশবিক নির্যাতন হলো, একজনের পর একজন তাকে দর্শন করলো, ওই মেয়েটা কাপড়টা খোলায় রাখছে তার, সেটা কাপড়টা যখন ঢাকনা দিয়ে দিল ডাক্তারে, যখন নিয়ে গেল ডাক্তারের, তখন
ডাক্তার বললো কাউটা খুল দাও মনে করছি মেয়ে উতারো, মেয়ে তো ওই যে সারা রাত যেটা উতারো ছিল ওটাই খুলে দিল। আমার এই গল্পটা বিশ্বাস করেন আপনি কত আগে পড়ছি, আমার মনে হয় না 30 বছর আগে পড়ছি, আমার কিন্তু হৃদয়ে গল্পটা রয়ে গেছে। কেন রয়ে গেছে এটার একটা কারণ আছে, এটা একটু বলি নাকি? এটার একটা কারণ আছে। আমি আমার সাথে ফেসবুকে যাদের সাথে খুব কানেক্টেড আছে আইডির সাথে দেখবেন আমি প্রায় লিখি 2-3 দিন পর পরেই যে স্মৃতির শহর কুমিল্লা আমার দেখা। আমি হযরতপাড়াতে ছিলাম, কেন আমার এত বছর পরে তো এটা মনে থাকার কথা না, এত হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা না। এটা তো আমারও বোন হতে পারত, আমিও তো ওই সময় থাকতে পারতাম, আমিও তোর বাবা হতে পারতাম না। এটা তো সংগ্রাম আমিও দেখছি। ওই কেন ঘটনাটা আমার কাছে এখনও, অনেক গল্প তো পড়লাম, তো এই গল্পটা কেন এখনও মনে পড়লো আজকে এত বছর আগের, কমপক্ষে 20-30 বছর আগের লেখা, কেন এখন তো এগুলো লেখা না, কেন পড়লো গল্পটা মনে? একটাই কারণ, আমি যখন সংগ্রামের পরে ইন্ডিয়া থেকে আমরা শরণার্থী ছিলাম, ওইখান থেকে আমরা যখন চলে আসলাম 10ই জানুয়ারি মনে হয় শেখ মুজিব আসছে, ধারণা হ্যাঁ 10 অবস্থাম আসছে 10 তারিখে মনে হয়। যাক, উনি আসার আগে আমরা চলে আসলাম, আমাদের লুটপাট হয়ে গেলো, বাড়িঘর তো কিছু নাই। আমি ওই যে সিদ্দিক কাকা যে বললাম, ওই লোকটা কুমিল্লা গণপাঠাগারের সদস্য ছিল, এবং সে বাংলাদেশের শেষ মুহূর্তের কথা বলি, বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের ইউনুসের পরে যে 3 জন থাকে পেশনাতে, ইউনুস পর একজনের পর একজন, এই 3 জনের একজন ছিল এই ডক্টর সিদ্দিকুর রহমান। উনি আমার গৃহশিক্ষক কাকা, এমনি পার্শ্ববর্তী পারে। উনি সকালবেলা আমাদেরকে ব্যায়াম করার জন্য এই যে হাউজিং এস্টেট তখন বলতো, ওইটাতে নিয়ে যেত সকালে। আমরা ইন্ডিয়া থেকে যখন ঘরে আসি ফিরি, তখন সকালে যখন ব্যায়াম করতে নিয়ে গেল, আমরা ব্যায়াম করতে প্রথমে গিয়ে দেখি যে গোল চক্কর একটা গোল, কতগুলো বিল্ডিং আছে, 3টা গোল মার্কেট, যেটা এখন গোল মার্কেট, তখন মার্কেট ছিল না, তখন গোল করেছিল, দরজা জানালা ছিল না, এখানে ছাগল টাগল রাখতো। আমরা এটা লাউয়া দিঘিতে গোসল করতাম পাশে, যাইয়ে দেখি যে 3 মহিলা, 300 মহিলা, এদের কিশোরী সম্পূর্ণ। কারণ আমি তখন 6-এ পড়ি, ধরেন অন্য কিছু আমার তখনও আমার হৃদয়ে মানে কোনো কিছু আসে নাই, ভালোবাসা বা এটা। কিন্তু আমি বুঝতে পারলাম, আমি দেখছি ইন্ডিয়াতে, আমি তো 9 মাস ছিলাম ইন্ডিয়াতে, আমি দেখছি যে ঘটনা কী। পাঞ্জাবিরা এদেরকে, আমি তখন তো এত বুঝি নাই, আমার কাছে থমকে গেলাম, আমার কাকাও থমকে বললো, না কাকা এত মানুষ, এত মহিলা এখানে। আস্তে আস্তে তাদের কাছে যাই দেখলাম, কেউ কাপড় শুকাইতেছে, কেউ মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন, মাথায় জট, পাগল ভাব, থালা বর্তন কিছু নাই। তখন বললো যে এরা হইলো, উনি তখন আমাকে বললো এরা ক্যান্টনমেন্ট থেকে নিয়ে আসছে, এই মহিলাদেরকে ক্যান্টনমেন্ট থেকে এখানে নিয়ে আসছে 300 মহিলা। এই সাদাত হাসান মান্টোকে মনে করার পরে আরেকজন লোককে আমি বলি, আমাদের হুমায়ুন আহমেদের ভাই ডক্টর জাফর ইকবাল, ওনার একটা বই পড়লাম, তাও মনে হয় প্রথম সংস্করণ 2000 বা 98-2000 সনে, দুর্বল মানুষ। ওই গল্পের প্রথমেই দুর্বল মানুষের গল্পটাতে একটা লোকের স্ত্রী, এত ভালোবাসা, বিভিন্ন রকম প্রেম ভালোবাসা, ওই সব কিছু এটাতে ফুটে উঠলো। দেখা গেল যে ওই মেয়েটাকে পাঞ্জাবিরা নিয়ে গেল, এত ভালোবাসা। পরে যখন আবার তাকে মানে যুদ্ধের পরে ফিরে দিল, তখন এই যে জিনিসটা সাদাত হাসান মান্টো কেন বলেন, এই যে যারা লেখে কথা, তো ঘটনা তো সেম, কথা একই রকম না। আমি যেটা দেখলাম সংগ্রামের পরে, এটাও তো একই রকম। আমার বোন, আমার মা, আমার, এটা তো আমাদেরই। সাদাত হাসান মান্টো যে মহিলাটার বর্ণনা দিলেন, যে তার সারা দর্শন করলো, সে তো আমাদেরই পরিচিত লোক, আমাদেরই বিষয়টাই আমরা আবার 71 সালে দেখলাম। এটা আমরা 71 সালে আমরা এটাই দেখলাম। তাহলে এই যে ক্ষত, এমনভাবে
দেশভাগের নিয়ে কেউ গল্প লেখা আমার মনে হয় না সাদাত হাসান মান্টু ছাড়া অন্যরা লিখছেন। টাবাটাক সিং যেটা এই বইটা আমার কাছে আছে, আমি প্রথমে বইটা মনে করলাম যে এটা সাদাত হাসান মান্টুর বই, একটু লাল কভার কেমন জানি বইটা, তো কিনলাম। একজনে বললো যে কিনে দেখ, খুব ভালো বই। বিশান সিং নামে এক লোক পাগল, এই পাগলকে পাকিস্তান ইন্ডিয়া দুই দেশে পাগল চেঞ্জ করব, যে অদল বদল করব। এখন পাগলকে যখন বিশান সিংকে নিয়ে গেল, কোথায় নেবে? বিশান সিং ইন্ডিয়া যাইতে চায় না, তার হিন্দু, ইন্ডিয়াতে নিতে চায় না। সে কোথায় থাকবো? সে পাকিস্তানে থাকবো। তার পাকিস্তান কোথায়? তার জন্মস্থান। সে পাগল হইল, তার জন্মস্থানটা কোথায় সে বুঝে। জন্মস্থানের নাম হলো টোবাটাক সিং। জন্মস্থানের নাম হলো টোবাটাক সিং। এই যে জন্মস্থান, এটা বিস্তৃত লেখা, জন্মস্থানের যেই ভালোবাসা। আমার একটা ছোট্ট বই, আমি ছোট্ট মানুষ, ক্ষুদ্র মানুষ, ওইখানেও প্রথম পাতায় আমি মনে হয় জন্মস্থান নিয়ে একটা প্রথম লাইনটাই শুরু করেছিলাম জন্মস্থান নিয়ে। জন্মস্থানটা কেমন, আমরা নর্মাল যুদ্ধে জন্মস্থান কেমন এটাও আমরা দেখছি। মুক্তিযুদ্ধ করতে পারি না, ছোটো ছিলাম, কিন্তু জন্মস্থান যে কত প্রিয় এটা বুঝতে পারি। জন্মস্থান কাদের প্রিয়, কারা জন্মস্থানকে ভালোবাসে, কারা চিন্তা করে, তারাই লেখক হয়। আমার ব্যক্তিগত মত, যারা জন্মস্থানকে ভালোবাসে, যারা জন্মস্থানের মানুষকে ভালোবাসে এবং জন্মস্থানকে হৃদয়ে ধারণ করে, তারাই লেখক হয়। আর অন্যরা লেখক হতে পারে না। হতে পারে, এর স্থায়িত্ব হয় না। যার জন্য একজন এই সাদাত হাসান মান্টু তো উনি মারা যাওয়ার পর 1955 সালে মনে হয় মারা গেলেন। মারা যাওয়ার পরে উনি কবরে শুধু বলল যে দেখো মান্টু কবরে শুয়ে আছে, মান্টু কি লেখে না আল্লাহ লেখে গল্পটা। কথাটা এমন মনে হয়, মান্টু কি লেখে না আল্লাহ লেখে গল্পটা। মান্টু একদিন মরে যাবে, কিন্তু তার কথা স্মৃতি একদিন সারা পৃথিবীর মানুষ মনে রাখবে। আমি ব্যক্তিগতভাবে কিষণচন্দ্রকেও ভালোবাসি, কিন্তু তারপরেও দেশভাগের গল্প মান্টুর মতো কেউ লিখতে আর পারবে না মনে হয় না। আমাদের দেশের এই একই জিনিস সংগ্রামের সময় আমাদের 71-এ যে আমরা এই ধরনের কাউকে পাই নাই। আমাদের দুর্ভাগ্য, আমাদের একই জিনিস আমাদের চোখের সামনে ঘটছে। আমি ছোট, আমাদের চোখের সামনে একই জিনিস ঘটছে। কত লাশ আমাদের সামনে দিয়ে গেছে, গ্রাম থেকে কত মহিলা ধরে নিয়ে গেল, আমরা দূর থেকে দেখছি, কিছু করার নাই। এখন ঘটনা তো একই। তাহলে আমাদের দেশে একজন লোক দেখান তো, এমন একটা সাদাত হাসান মান্টুর মতো একটা গল্পকার, একটা সাহিত্যিক জন্ম নিয়েছে। খণ্ড খণ্ড এগুলোর কোনো সাহিত্যিক মূল্য আমি মনে করি না। আমি পড়ছিও না, আমার কাছে ভালো লাগে নাই। তো অনেক কথা বললাম, আরও কিছু আশা করি ভুলভ্রান্তি ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।